ছুটির দিনে ভিন্নধর্মী প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ। বৈষম্য বিরোধী প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। সব প্রতিকূলতা পেরিয়ে সুষ্ঠু ভোটের আশা নির্বাচন কমিশনের। যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, প্রয়োজনীয় সংস্কারের তাগিদ। পিআর সহ নানা ইস্যু তুলে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতার। প্রস্তাবিত আরপিও নিয়েও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামায়াত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারের স্থানীয়দের বিক্ষোভ। এবং দরবার শরীফ নিয়ে বিতর্ক। ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ। মাজারে আগুন, আহত শতাধিক, পুলিশের গাড়ি ভাঙচুর। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। শেষ সময়ে এসে ভোটারের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। ছুটির দিনে মসজিদে মসজিদে ভিন্ন ধর্মের প্রচারণা চালান তারা। ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। এদিকে ভোটের 3 দিন আগে আবু বাকের মজুমদারকে সমর্থনে সরে দাঁড়ালেন মাহিন সরকার। জুমার নামাজ শেষ হতেই হলগুলোর মাঠে মাঠে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ লিফলেট হাতে ভোটারদের সঙ্গে করেন কুশল বিনিময়, তুলে ধরেন নিজেদের ইশতেহার। শুক্রবার দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটে জিতলে নতুন আবাসিক হল তৈরি সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ তোলেন অপপ্রচারের। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। পাশেই মাস্টারদা সূর্য সেন হলে নামাজ শেষে প্রচারণা চালান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন নিজের ইশতেহার। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন সাদিক কায়েম। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রচারণা চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এক থাকলে অপশক্তি সুযোগ পাবে না। একই সঙ্গে সাইবার বুলিংয়েরও অভিযোগ করেন তিনি। মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। এর আগে প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কালক্ষেপণ না করে অন্যদের ভোটদানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য
এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে। তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত প্রচারণার মাঠে থাকতে পারবেন প্রার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন ভোটার। চুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই মূলত ডাকসু নির্বাচনের যেই প্যানেল রয়েছে, সমন্বিত শিক্ষার্থী প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন হয়েছে। যেই প্যানেলে মূলত জিএস প্রার্থী ছিল মাহিন সরকার, তিনি মূলত বাকেরকে, জিএস প্রার্থী বাকেরকে সমর্থন জানিয়ে তিনি তার প্রচারণা থেকে সরে গিয়েছেন। সেই প্যানেল কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা তাদের প্যানেলের গঠনের শুরু থেকেই নানা ষড়যন্ত্র শিকার হচ্ছেন। হুট করে তাদের জিএস প্রার্থী চলে যায়, তারা খুব বেশি চাপ ফিল না করলেও তারা নানান অভিযোগ তুলে ধরছেন যে তাদের প্যানেলকে মূলত নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে, এই অভিযোগ তারা তুলে ধরছিলেন। এছাড়া নানা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু এই ডাকসু যে প্রচারণা, সেই প্রচারণা এখন পর্যন্ত চলে আসছে। রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের বরাবর কিন্তু নানা অভিযোগও এখন পর্যন্ত আমরা জমা পড়তে দেখেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা চিফ রিটার্নিং কর্মকর্তার ভাষ্যমতে কিন্তু যতটা এই অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরও তারা সন্তুষ্ট প্রকাশ করছেন যে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন ঘিরে তেমন কোনো বড় ধরনের কোনো ঝামেলা কিন্তু হয়নি। যা যতটুকু হয়েছে তা পেরিয়েই মূলত সুশৃঙ্খলভাবেই আগামী যে 9 তারিখ নির্ধারিত দিনেই ভোট অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত প্রার্থীরা কিন্তু তাদের জায়গায় যে প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে আজকেও সারাদিন প্রচারণা চালিয়েছেন বিভিন্ন যেই প্যানেলের প্রার্থীরা রয়েছেন, জিএস প্রার্থী, ভিপি প্রার্থী বা অন্যান্য প্রার্থী, তারা কিন্তু তাদের যেই প্রতিশ্রুতি, তাদের যেই ইস্তেহার, সেই ইস্তেহার তুলে ধরছেন এবং সকলেরই একটাই কথা তারা বলছেন যে সকলেই দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান। শিক্ষার্থীরা তাদের চুলচেরা বিশ্লেষণ করছেন যে কোন প্রার্থীকে তারা বেছে নেবেন। 40,000 ভোটার, তারাও কিন্তু তাদের সব কিছু বিবেচনা করেই তাদের নেতা নির্বাচিত করতে চান। তো সব মিলিয়ে ডাকসুর নির্বাচনের খবরাখবর এই ছিল এই মুহূর্তে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। এ সময় নূরের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন নেতারা। এদিকে বাইপাস সার্জারির পর আবারও রাজনীতির মাঠে ফিরলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় যেতে পারলে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে মাঠে জামায়াত ইসলামী। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন নেতারা। পিআর পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তবু আমরা পিছপা হব না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং 14 দল সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধ করার দাবি। এদিকে বাইপাস সার্জারির শেষে প্রথমবার জনসমক্ষে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। বক্তব্যে তিনি ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি। আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই, হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। ভাই বন্ধু, মা বোন, মেয়ে সত্যি যদি ভয় মুক্ত, শঙ্কা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে বিএনপি।
ভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য আগামী নির্বাচনের আগে নতুন করে সংশয় তৈরি হচ্ছে, এমন তর্ক বিতর্কে সংকট বাড়ছে রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। এদিন পল্টনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, কারণ সরকারের ভিতরে সরকার আছে। কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএল বলে আরেকটা। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার। এদিন সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, বিএনপি সে পন্থায় রাজনীতি করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থায় যে সর্বোত্তম পন্থা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। এদিকে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও নিয়েও ভিন্নমত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি একে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিআর অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতায় গুরুত্ব দিচ্ছে এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। এবারের আরপিওতে বেশ কিছু বড় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে ইসি। এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক ২৫ লাখেরও বেশি করার সুযোগ, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা সহ ছোট বড় ৪০ থেকে ৪৪টি সংশোধন প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকা নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সমাজের সবথেকে গ্রহণযোগ্য যারা ব্যক্তিরা আছেন তারা থাকেন। এখন রাজনীতিবিদরা কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না, ব্যাপারটা তো এমন নয়। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিআর পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আলাপ আলোচনা না করে যদি ওনারা এই সংশোধনগুলো আনে, তাহলে এখানে পরিপূর্ণতা সমস্যা থেকে যায়। আরপিওতে পিআর পদ্ধতিটা যেন আনে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমরা রাজনীতি আমাদের কাছে গ্রহণযোগ্য। জোটের যে প্রার্থী হবে, যে জোটে যে লিড করবে, তার মার্কাটা নেওয়াতে আমি কোনো অসুবিধা দেখছি না। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 3 দিনের মধ্যে পুনরায় গেজেট প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে বিকেলে আবার ভাঙ্গা গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন তারা। বিক্ষোভ করার পাশাপাশি অনুরোধ করেন উচ্ছেদ কার্যক্রমে না যেতে। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শরীফ নিয়ে বিতর্ক থেকে উত্তেজনা, ভক্তদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র রাজবাড়ির গোয়ালন্দ। মাজারে ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যু হয়। এরপর তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে কবর তৈরির অভিযোগ এনে এর প্রতিবাদে জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ করা হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান নুরাল পাগলার ভক্ত ও আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ভাঙচুর করার পর আগুন দেয়া হয় দরবার শরীফে। এতে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরও। ভাঙচুর করা হয় গাড়ি, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্য থেকে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে 2 জনের মৃত্যু হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান থাইল্যান্ডে। পার্লামেন্টে ভোটাভুটির পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। শিগগিরই নেবেন শপথ। আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটের সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একমাত্র আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না, সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত। 1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহে বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ, এইটা ম্যানেজ করতে যে ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 2 মাসের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল থাইল্যান্ডে। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পর নির্বাচিত হন তিনি। অনুতিন ভুমজাইথাই পার্টির নেতা, একই সঙ্গে থাইল্যান্ডের বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও। গেল মাসে বরখাস্ত হন ফিউথাই পার্টির পেতংতান সিনাওয়াত্রা। তার পরিবর্তে প্রধানমন্ত্রী হলেন চার্নভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্টের 492 জন সক্রিয় সদস্যের মধ্যে 311 জনের ভোট পেয়ে জয়ী হন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে তিনি ও তার দল প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
অনুতিনের জয়ী হওয়ার মধ্য দিয়ে দেশটির 2 দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।เมื่อสักครู่นี้ผมเห็นท่านจุลพันธ์ผมเชื่อว่าในสภาแห่งนี้เกือบ500ท่านเนี่ยให้ประธานช่วยพิจารณาครับเรียนท่านประธานครับก็সন্ধ্যার সময় খারাপ সময় পেছনে ফেলে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তাসকিন আহমেদ। গেল কয়েকদিনের কঠোর অনুশীলন দলের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করেছে বলে মনে করেন এই পেসার। এশিয়ান কাপ সামনে রেখে এমন প্রস্তুতির জন্য বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন তাসকিন। আমাদের সবারই এক্সপেকটেশন চ্যাম্পিয়ন হওয়া মূল লক্ষ্য। আসলে শুধু পার্টিসিপেট করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাস্ট 3টা সিরিজই আমরা আল্লাহর রহমতে ব্যাক টু ব্যাক জিতছি। আমাদের যে টিমটা এই মুহূর্তে যে ট্রানজ্যাকশন পিরিয়ডটা যাচ্ছিল তখন কিন্তু আমরা একটু হারতেছিলাম, অন অ্যান্ড অফ ছিলাম। এই যে দেখেন ইমপ্রুভমেন্টের ধারাটা, আমরা সবাই এত কষ্ট করতেছি, সবাই ট্রেনিংয়ে, টিমমেটস, কোচিং স্টাফ সবাই, ইভেন বিসিবি অনেক হেল্প করতেছে। তো সব মিলে আমরা আগায় যাচ্ছি এবং আশা করতেছি এই ধারাবাহিকতাটা থাকলে অনেক ভালো কিছু হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জলকামান নিক্ষেপ পুলিশের, থমথমে পুরো এলাকা, যান চলাচল বন্ধ। তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা, অগ্নিসংযোগ, রাজবাড়িতে অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 2, আহত শতাধিক, পুলিশের গাড়ি ভাঙচুর। এবং ছুটির দিনে প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ, বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।